আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে? আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস, চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? মনে হচ্ছে এই আসিফ, নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। মাহফুজ কোন জায়গায় ছিল? মাহফুজ মাঠে কোথায় ছিল? আমরা এটা দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল? সামনাসামনি সে ফাইট করেছে? কোথাও ছিল না। আচ্ছা, তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন। এই মাহফুজ, বললাম তো থাকবেন না, এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না, এটা অভিযোগ। তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে, এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে, তিনি এখন এটা চান না। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন, $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ যাক তো, ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? ওরা আগে ওই করতে চায়, ওই যে টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন, ধরেন আসিফকে এই হাতি মার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে মনে হয় ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে। অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মবতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন? উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসাইলেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21শে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান। ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে, সেই 16 জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে? আপনি করতে পারেন নাই, সময় পান নাই। শামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান, এই কাজ করার সময় পান না। এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে। আমি বলেছি যে 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছর প্রয়োজন হয় থাকুক তারা। আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে, এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা গোনাই ধরে না। এখন এই যে জিনিসগুলো করা হয়েছে, আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে, প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে, এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে। আমি বলি যে দেখেন ভাই, ওরা যেভাবে চালাচ্ছে চালাক, যেহেতু তারা 5 তারিখের একটা পক্ষ, আমি তাদের প্রতি একটা সফট কর্নার ছিল, কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে? এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? তো আমি মনে করি বাংলাদেশে সবাইরে তো ঢালাওভাবে বলা সম্ভব না। জামাত, বিএনপি, হেফাজত, এই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে। কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে। ভাই খুনি কেমনে অফিস করে? তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান, এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই আপনি তারা ধরেন না? সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে।
সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে 12 বছর গুম করে রেখেছে, তাদেরকে কি করতে হবে? সবচাইতে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যারা এই 12 বছর গুম ছিল, ভাই আপনারা লোক পান না, কারে কোথায় বসাবেন, কে ভালো মানুষ? আরে ভাই ভালো মানুষের দরকার নেই, খারাপ মানুষের নিয়ে বসান। মনে করেন গুম ছিল এরা খুব খারাপ মানুষ, পরে নিয়ে বসান, ও যাই করুক অন্তত বিট্রে করবে না। আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না, কারণ ওরা 12 বছর গুম ছিল। এই লোকগুলির কোথাও বসানো নেই, গুম ঘরে নিয়ে যায় পরিদর্শনে, সেখানে হাসিনুর রহমানরে নিয়ে যায় না। আপনি কোন দেশে আছেন? আপনার এই ওয়াকারের গায়ে আগুন জ্বলা যায় হাসান নাসের আর আসিনুরের নাম শুনলে। আপনি কে ওয়াকার মিয়া? আপনার জীবনের সবচাইতে বড় পাপ, আপনি যে দোজকে যাবেন, আপনি নাকি মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না। আমাদেরকে বুঝায় গেল ভাই, আজকে বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল এসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল, উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন। এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা। ওকে দাদা করেন, দেখেন বিডিআর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল, তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। এই জন্য পিনাকিদার কাছে সরি। অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে। আমরা কারোর আর বিশ্বাস করি না, আবার ফের সেই জায়গায় আসতে হবে। যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে, লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে। দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে। নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন, বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি, তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না, কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে। অতএব জামাত, বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে, খুনোখুনি হবে, মারামারি হবে, সব হবে, এক জায়গায় এক হইতে হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না। ব্যাস, এই জায়গায় আর কোনো কিছু নাই। সবাই প্রস্তুতি নেন, আবার বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। দাদা আপনার কোনো মন্তব্য? আমার নামেও কিন্তু একটা মামলা শুধু খালাস হয়েছে, তাও এটা কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। কারণ আমার মামলার সাথে ছিল মুশফিকুল ফজল আনসারী আর ওই যে আশিক ছেলেটা তো খুব নামকরা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে। পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। সামনে ছাত্রলীগের আইনা, তারপরে ত্রিমুখী পিটানি খাবেন। টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মইনিউ আর ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন। আমি কনক সারোয়ার, আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে, ভাই আসেন দেশে, আসেন না কেন? আমরা এখন দেশে যাইতে পারি, এটা সমস্যা নেই। আসিফ নজরুলের বাপের ক্ষমতা নাই, দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে। কিন্তু আপনাদের জীবনে কিন্তু যাইতেও দিবেন, কেউই যাইতে দিবেন, কেউই ডাকবে না আপনারে। হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে করা যাবে না, বিডিআর নিয়ে করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছু প্রকাশ করি না। তা আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যেই যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন। যারা সাক্ষীদের ভেতরে অনেকে ক্রিমিনাল আছে, তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দেবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি। সো আপনারা করেন এই যুক্তিতে বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা,
এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়, তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বার হইতে পারবে না। যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ। 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি হাসনাতের এটা নিয়ে করছেন, এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, বুঝছি মানে বলা হয় নাই কেন। এই কথাটা কেন বললাম জানেন? হাসনাতকে জিজ্ঞেস করছিল ইলিয়াস এটা প্রশ্নটা? হ্যাঁ, না আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই। এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আমার সাথে। অন্য বিষয় নিয়ে আমি ওই যে আসিফের ব্যাপারে যে করেছিলাম সেটা নিয়ে করেছিলাম। জিজ্ঞেস করছিলাম আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাতকে। হ্যাঁ, কারণ হাসনাত নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে, ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় করে আর কি। হ্যাঁ, তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাত তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতা, হ্যাঁ ওই দিন তো আমাকেও বললা না কেন? বললো যে দাদা আমি আসলে আমাকে এইভাবে বলছে, আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলতে, দাদা আমি আসলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না, আমার বয়স কম, এভাবে আমাকে বলছে। হ্যাঁ, আপনাকে বলাটা উচিত ছিল আগেই। হ্যাঁ, এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি সারা নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত। কিন্তু যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত, আমি বলে ফেলছি। আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে, তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো। না আমি তার কথায় যেটা এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে, কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এদের একটা চক্র আছে। এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত, সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে। আমি জানি না এই কথাগুলো, যেহেতু ব্যক্তিগত আলাপ, এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম। দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ, মাহফুজ মানেই বোধহয় আসিফ। না, এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে। তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা, যে আজকে বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগী ট্যাগ দিয়া, তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা, এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না। ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে, এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না। এখন যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা চান এটা চলুক এইভাবে, এটাই ওনারা চান। না তাই তো হয় ইলিয়াস, এটাই কিন্তু হওয়ার কথা। কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে, পার্ট অফ পাওয়ার, ক্ষমতার যারা অংশ, তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে, আমার ক্ষমতাটা যেন নিরুপদ্রব থাকে, এটা তো তারা চাইবে। কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন?